ধরো আমরা যখন একটা মোবাইল বা একটা স্মার্টফোন কিনতে যাই তার প্রথম একটা সবথেকে বড় প্যারামিটার থাকে তার মধ্যে কি প্রসেসর আছে। আপনি সম্ভবত এই প্রশ্নটাই জিজ্ঞাসা করেন এবং আপনার সামনে থাকা অনলাইন স্টোর বা অফলাইন স্টোর আপনাকে উত্তর দেয়। তো এই প্রসেসর কি বা কি কি প্যারামিটার দেখা উচিত এবং এই প্রসেসরকে কেন এসওসি বলা হয় মানে সিস্টেম অন চিপ বলা হয় সেটা নিয়ে আজকে কথা বলবো এবং একটা বাইং গাইড মানে আপনি ফোন কেনার সময় একটা এসওসি সিস্টেম অন চিপের কোন কোন দিকে নজর রাখবেন সেই কথাটাও আমি আজকে আলোচনা করব। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার খুব ভালো লাগবে। তবে চলুন শুরু করি। দেখুন, এসওসি সিস্টেম অন চিপ এই কথাটাকে কেন বলা হচ্ছে, আপনি যদি একটা কম্পিউটার দেখেন বা ডেস্কটপ দেখেন কিছু আগের সময়ে বা এখনকার সময়েও, সেখানে কয়েকটা জিনিসপত্র মানে ধরুন একটা সিপিইউ লাগানো হতো, গ্রাফিক্স কার্ড আলাদা করে লাগানো হতো, তার সাথে সাথে র্যাম লাগানো হতো, বিভিন্ন সেন্সার থাকলে সেন্সারের যে কানেক্টারগুলো লাগানো হতো, মানে একটা বড় একটা আয়োজন বলতে পারেন, ডিফারেন্ট পার্টগুলোকে এক জায়গায় রাখা হতো। কিন্তু এখনকার ক্ষেত্রে কি হয়, সমস্ত সেন্সার, সিপিইউ, জিপিইউ, র্যাম সমস্ত একটা প্রসেসরের মধ্যে বা একটা সিস্টেমের মধ্যে, একটা চিপের মধ্যে সেটা ইনসার্ট করে দেওয়া হয়। সেই এসওসি সিস্টেম অন চিপটাকে দেখতে খুবই ছোট, পোস্ট কার্ড সাইজের বা পোস্ট কার্ড স্ট্যাম্পের মতো। তো এখানে কেন এটা করা হলো, কারণ কম্পিউটারের ক্ষেত্রে পাওয়ার নিয়ে কোনো অসুবিধা হয় না, কারণ সেটা অনেক ক্ষেত্রেই পোর্টেবল ডিভাইস নয়। ডেস্কটপগুলো যদি আপনি দেখেন সেখানে পাওয়ার কনজাম্পশন বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মোবাইলের ক্ষেত্রে একটা মোবাইল প্রায় সারাদিনই আমাদের সঙ্গে থাকে, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য কোম্পানিগুলো এসওসি বা সিস্টেম অন চিপ তৈরি করলো। এবার এই সিস্টেম অন চিপ অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়েল ইন্টিগ্রেটেড থাকে এবং যে অ্যাপ্লিকেশনগুলো রান করে সেগুলো এসওসি সমস্ত অ্যাপ্লিকেশনকে রান করাতে পারে। এবার চলে আসি যে এই যে এসওসি এরা এই আর্কিটেকচার কারা তৈরি করে। দেখুন, বলে রাখি এখানে আর্কিটেকচার তিনটে কোম্পানি তৈরি করে। প্রথম কোম্পানির নাম আর্ম, ARM। বিভিন্ন রকম তাদের প্যারামিটার্স থাকে, এবং ARM 53, ARM 72, ARM 73, ARM 76। তো আর্ম কি করে, এই বিভিন্ন ভেন্ডারদের তাদের নকশা বা ব্লুপ্রিন্ট সাপ্লাই করে। এবার আপনি বলবেন যে এই নকশাগুলো কারা নাই। দেখুন, এই নকশাগুলো প্রথমত নাই যারা ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচার রয়েছে। যেমন ধরুন, প্রথম রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন, মিডিয়াটেকের প্রসেসর রয়েছে, মিডিয়াটেক কোম্পানি রয়েছে, স্যামসাং রয়েছে, স্যামসাং এক্সোনিস রয়েছে, এবং এর সাথে সাথে এই তিনটে বড় কোম্পানি এই সমস্ত ব্লুপ্রিন্ট নিয়ে তাদের নিজস্ব আর্কিটেকচার ওয়াইজ, তাদের মানে আরএমের আর্কিটেকচার ওয়াইজ একটা এসওসি বা সিস্টেম অন চিপ তৈরি করে। এবার আপনি কি কি দেখবেন, প্রথমত দেখুন এই আর্মের যে আর্কিটেকচার, যেটা যত উন্নত হবে, যত ব্লুপ্রিন্ট যত উন্নত হবে, প্রসেসরের ক্যাপাবিলিটি কিন্তু তত বাড়বে। যেমন আপনি দেখতেন যে আগে ছিল i3, i5, i7, ঠিক সেরকম আর্কিটেকচার যদি i7 হয় তাহলে অবশ্যই সেটা ফাস্ট হবে। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে সেটা আর্মের কোন ভার্সন আছে। যদি আর্মের 72 ভার্সন থাকে সেটা আপগ্রেড 73, কম্পেয়ার টু আর্ম 53, একটু পুরনো আর্কিটেকচার। এবার চলে আসি যে এই যে আর্ম ছাড়া আর কি কেউ এই ডিজাইন করে, অবশ্যই অ্যাপেল তাদের চিপ বা সিস্টেম অন চিপ নিজে ডিজাইন করে, এবং স্যামসাংও নিজে কিছু ডেভেলপ করছে, তাদের নিজস্ব চিপ বা আর্কিটেকচার ডেভেলপ করছে। প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন তারাও কিন্তু নতুন ক্রায়ো আর্কিটেকচার কিন্তু ইমপ্লিমেন্ট করছে। তো এটা একটু পরে ভাস্ট অন্য একটা ভিডিও বানাবো এর জন্য, তিনটে কম্পিটিশন করার জন্য। এবার দ্বিতীয়টা দেখুন, ক্লক স্পিডটা খুব ইম্পর্টেন্ট। ক্লক স্পিড আমরা দেখি যেমন 2 GHz, 2.2 GHz, 2.6 GHz, 1.8 GHz, 1.4 GHz। ক্লক স্পিড যত বেশি হবে তত তাড়াতাড়ি এসওসি বা সিস্টেম অন চিপ কাজ করতে পারবে। এখানে কোনটায় থাকে অক্টাকোর, কোনটায় কোয়াড কোর, ডুয়াল কোর প্রসেসর এখন নেই বললেই চলে। তাহলে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লক স্পিড, এবং তার সাথে সাথে এই ডিভাইসগুলো অক্টাকোর হলে 8টা কোর থাকবে, এবং 8টা কোর থাকলে পুশ আপ করতে, এবং এই 8টা কোরের মধ্যে দুটো পার্ট থাকে। কোনো প্রসেসরে দেখবেন আপনি 4টে কোর থাকে লো পারফরমেন্স, মানে ধরুন আপনি নর্মালি ইউজ করছেন ফোনটাকে, বেশি গেম বা হাই গ্রাফিক্স কিছু ইউজ করছেন না, সেখানে লো পারফরমেন্স কোরটা ইউজ করে, ব্যাটারি কনজাম্পশন আরও কম হয়, মানে ব্যাটারি ব্যাকআপ আপনি বেশি পান। আর একটা 4টে যে কোড থাকে সেই 4টে করে কিন্তু হাই পারফরমেন্স কোড থাকে, যেমন আপনি গেমিং করছেন বা কোনো রেন্ডারিং করছেন, ভিডিওগ্রাফি করছেন, তখন এটা কাজ করে। তো এই একটা গেল আপনার লো পারফরমেন্স কোর, আর একটা হচ্ছে হাই পারফরমেন্স কোর। তো কোয়ালকম 660 বা 800 সিরিজের প্রসেসর এগুলো আমরা দেখতে পাই। একটু আমি বলতে চাই যে এই প্রসেসরগুলো একটু হাই এন্ড ডিভাইসে দেখা যায়। তো এবার চলে আসি দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে যে আপনি দেখবেন লেখা থাকে 12 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, 28 ন্যানোমিটার। তো এই ব্যাপারটা কি, দেখুন প্রথমত
একটা এসওসির মধ্যে প্রচুর পরিমাণে ট্রানজিস্টার থাকে। ট্রানজিস্টার মানে বলতে পারি যে দুটো কানেক্টিভিটির মধ্যে সবসময় যেরকম আমাদের ব্রেনের নিউরনস থাকে, কানেক্ট করে আমাদের বিভিন্ন সেন্সারকে বা আমাদের সেন্সকে, ঠিক একই রকমভাবে দুটোর মধ্যে সবসময় কানেকশান থাকে, ইলেকট্রনিক সিগন্যাল পালস এদিক থেকে ওদিকে যায়। এবার ধরুন এটা হচ্ছে 28 ন্যানোমিটার বলে একটু বেশি বড়, ফলে মাঝখানে গ্যাপটা অনেক বেশি পাচ্ছে এবং এর ফলে কিন্তু জায়গা বেশি লাগছে, প্রসেসরের ব্যাটারি কনজাম্পশন কিন্তু বেশি করছে। যদি এটা 14 ন্যানোমিটার হয়ে যায় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু কমিউনিকেট করতে পারবে, এবং যদি আরও তাড়াতাড়ি হয়, মানে 12 ন্যানোমিটার প্রসেসর আমরা দেখছিলাম মিডিয়াটেকের হেলিও P60 P22-তে, খুব বাজেট রেঞ্জে এই এসওসিগুলো রয়েছে। এবং স্যামসাং, অ্যাপেল, কোয়ালকম তারা সবাই কাজ করছে 10 ন্যানোমিটার, এবং 10 ন্যানোমিটার অলরেডি আপনি 800 সিরিজে পাবেন, যেটা একদম আপার লেভেলে কোয়ালকমের। এবং আপনি যদি অ্যাপেলের যান, অ্যাপেলের টপ মডেল A11 বায়োনিক চিপের 10 ন্যানোমিটার এসওসি পাবেন। মানে যত তাড়াতাড়ি এই ট্রানজিস্টারগুলো কাছাকাছি হবে, পাওয়ার কনজাম্পশন কম হবে, ডেটা ট্রান্সফার রেট ফাস্ট হবে, এবং ওভারঅল আপনি একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন কম্পেয়ার টু পুরনো প্রসেসরের থেকে। এবার এখনও আরও কাজ করছে স্যামসাংয়ের এক্সিনোস এবং কোয়ালকম, অ্যাপেল সবাই কাজ করছে 7 ন্যানোমিটার। যত আমি এই গ্যাপটা কমিয়ে দিতে পারবো তত তাড়াতাড়ি ডেটা ট্রান্সফার রেট হবে, ব্যাটারি কনজাম্পশন কম হবে, ব্যাটারি ব্যাকআপ আমি ভালো পাবো। তো ন্যানোমিটার কত আছে এটাও খুব ইম্পর্টেন্ট, ক্লক স্পিড, এটা অক্টাকোর না কোয়াড-কোর, এবং এটা কোন জেনারেশনের এসওসি ইউজ করা হয়েছে বা কোন জেনারেশনের আর্ম আর্কিটেকচার ইউজ করা হয়েছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন একটা এসওসি দেখছেন বা একটা ফোন কিনছেন, ফোনের মধ্যে কী এসওসি রয়েছে। তবে এটা ছাড়াও সবথেকে ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, যে অপারেটিং সিস্টেম কীভাবে ওই এসওসিটাকে কাজে লাগাচ্ছে বা তার প্রত্যেকটা পাওয়ারকে ইমপ্লিমেন্ট করছে, সেটা কিন্তু সফটওয়্যার ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করে, যেখানে অ্যাপেল কম্পেয়ার টু অ্যান্ড্রয়েড অনেকটা এগিয়ে রয়েছে এই সফটওয়্যার ইন্টিগ্রেশনের জন্য। তো এটাই গেল একটা বেসিক চিন্তাভাবনা, এবং আমি যদি পুরোটাকে সাম আপ করি তাহলে কম্পিউটারে যেরকম দেখতাম অনেকগুলো সিপিইউ রয়েছে, একটা জিপিইউ, র্যাম ইত্যাদি আলাদা আলাদা রয়েছে, সেটাকে এক জায়গায় সাম আপ করে এসওসি করা হয়েছে, কারণ পাওয়ার কনজাম্পশন খুবই কম হবে এসওসিতে। আর নাম্বার 2 হচ্ছে ফোন তো সাইজ ডেস্কটপের মতো বড় হবে না, সেই জন্য ফোনের সাইজ ছোট, এই জন্য ছোট চিপ ইউজ করতে হবে, এটাও একটা লিমিটেশনের জন্য এটা ইউজ করা হয়েছে। ব্যাটারি কনজাম্পশনের উপরে জোর দেওয়া হয়েছে, কত কম ব্যাটারি কনজাম্পশন করা যায়। এবং আর্ম যারা এই আর্কিটেকচারগুলোকে মানে ব্লু প্রিন্টগুলোকে এই বড় বড় ম্যানুফ্যাকচারগুলোকে দেয়, তারা সেই আর্কিটেকচারের উপর কাজ করে, কোয়ালকম, এক্সিনোস, মিডিয়াটেক এরকম ধরনের কোম্পানিগুলো। অ্যাপেল নিজে তাদের এসওসিকে ডিজাইন করে। তো এটা গেল বেসিক একটা ব্যাপার, যেখানে এসওসি আপনি দেখবেন এবার মার্কেটে অনেক রকম ফোন রয়েছে যাদের মধ্যে বিভিন্ন রকম প্রসেসর রয়েছে। আপনি যখন কিনতে যাবেন তখন অবশ্যই এগুলোর উপর দেখবেন, তার সাথে এগুলো একটা হার্ডওয়্যার পার্ট আমি বলছি, এবং সফটওয়্যার পার্টটা আমি দেখতে হবে, যেটা ইউজার এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু বোঝা সম্ভব নয়। তবে কম্পারেটিভলি যেখানে এসওসি অনেক পাওয়ারফুল হয়, সেখানে গেমিং বা ওভারঅল মাল্টিটাস্কিং অনেক ফাস্ট হয়, এটাই স্বাভাবিক। ওকে, তো আশা করি একটা সাধারণ ধারণা আপনাকে দিতে পেরেছি আমি। আপনি জানান যে আপনার কেমন লাগলো ভিডিওটা, আপনি কি দেখতে চান এর পরের এপিসোডে। আর যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে। আর আপনি যদি নতুন হন আমার এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। তবে এই টেকনোলজি সম্পর্কিত এই যে আলোচনা সেটা বাংলা ভাষায় আমি করছি। আশা করি বাংলায় চ্যানেল অনেক কম আছে, এবং আমি আমার প্রয়াস যেটা সাধারণ মানুষ খুব যারা ফার্স্ট টাইম বায়ার্স হচ্ছেন, ফোন কিনছেন, বা যাদের কাছে ইনফরমেশান কম থাকে, তাদের কাছে একটা সঠিক ইনফরমেশান পৌঁছানোই আমার মূল লক্ষ্য। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, টেক কেয়ার। আর ততক্ষণে বাই, আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড বাই।